হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা। আমি এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই, হাতে গোনা মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা তোমাদের জন্য একটি র্যাপিড রিভিশন সিরিজের আয়োজন করেছি, যেখানে আমরা তোমাদের প্রতিটি সাবজেক্টে সমস্ত টপিক আর একবার করে রিভিশন দিয়ে দেবো। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টি। তো এই দ্বিতীয় অধ্যায়টি আজকে আমি তোমাদের আরেকবার পড়িয়ে দেবো, যা থেকে তোমরা অনেক হেল্প পাবে। তো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে কি আছে? আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবার আমাদের মাথায় আসতেই পারে যে এই সংস্কারটা আসলে কোথায় হয়েছিল। এই সংস্কারটা হয়েছিল আমাদের ভারতের তথা বিশেষত আমাদের বাংলায় এই সংস্কারটা হয়েছিল। এই সংস্কারটা আমাদের বাংলার শিক্ষা, সমাজ, ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই সংস্কারের সূচনা হয়েছিল কি থেকে? এই সংস্কারের সূচনা হয়েছিল 19 শতকের বাংলার নবজাগরণ থেকে। এবার আমরা জানবো যে নবজাগরণের সূচনাটা কোথা থেকে হয়েছিল। তো 19 শতকে ইংরেজদের শাসন পাকাপাকিভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার ফলে আমাদের বাংলার বিভিন্ন উচ্চ শ্রেণীর মানুষেরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, যার ফলে আমাদের বাংলার শিক্ষা, সমাজ, ধর্ম প্রভৃতি ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং বিভিন্ন বিশিষ্ট মনীষীদের হাত ধরে এই আমাদের যে সমাজের যে ধর্মীয় কুসংস্কারগুলি ছিল সেগুলি দূর হতে থাকে, যা আমাদের বাংলায় 19 শতকে বাংলার নবজাগরণ নামে পরিচিত। এবং এই নবজাগরণের প্রভাবে কিন্তু আমাদের বাংলার বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন আমরা দেখতে পাই। সেগুলি আমরা আজকে এক এক করে তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে? তো 19 শতকের বাংলা সমাজের প্রতিফলন কিভাবে তৎকালীন সংবাদপত্র, সাময়িকপত্র ও বিভিন্ন সাহিত্যের মাধ্যমে হয়েছিল তার কয়েকটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো 19 শতকে বাংলা সমাজের কথা যেসব সাময়িক পত্রের মাধ্যমে জানা যায় তার মধ্যে অন্যতম ছিল এই বামাবোধিনী পত্রিকা। এই বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত, যিনি 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী সভার প্রতিষ্ঠা করে। এই সভার উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন যে কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলি দূর করা এবং বামা শব্দের অর্থ হলো নারী, তাই বাংলার নারীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো এবং শিক্ষা বিস্তারের মধ্যে দিয়ে বাংলার নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। এছাড়াও উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে এই বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন এবং এই পত্রিকার প্রথমেই তিনি লেখেন যে এই পত্রিকার উদ্দেশ্য হচ্ছে ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্যচরিত, গৃহচিকিৎসা, পশুপালন, গৃহকর্ম প্রভৃতি বিষয় এই বামাবোধিনীতে প্রকাশিত হইবে। এই পত্রিকাতে একসাথে এই ত্রিশিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ এবং অসবর্ণ যে বিবাহ এবং বার্ধক্য বিবাহের বিরোধিতা করা হয়। এই পত্রিকাতে পুরুষদের পাশাপাশি বিভিন্ন মহিলা, যেমন লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু, মহিলারা স্বনামে বা বেনামে বিভিন্নভাবে লেখালেখি করতে। এই মহিলাদের মধ্যে অনেকে আবার পরবর্তীকালে লেখিকা হিসেবে পরিচিতি লাভ করে। সূচনা লগ্ন থেকে এই বামাবোধিনী পত্রিকা 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন বাংলার সমাজের নারীদের আর্থসামাজিক অবস্থা কীরকম ছিল তা কিন্তু প্রকাশিত করে। তাই আমরা বলতে পারি যে 19 শতকে বাংলার নারীদের অবস্থা কীরকম ছিল তা জানার ক্ষেত্রে এই বামাবোধিনী পত্রিকা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। এবার তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে 4 নম্বরের প্রশ্ন যে বামাবোধিনী পত্রিকা থেকে কিভাবে আমরা বাংলার নারীদের অবস্থার কথা জানতে পারি তা লেখো। 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত যে সমস্ত সংবাদপত্রের মাধ্যমে আমরা তৎকালীন বাংলা সমাজের কথা জানতে পারি তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি। এই পত্রিকাটি 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি প্রকাশিত হয় সর্বপ্রথম। এই পত্রিকাটি প্রথমে মাসিক পত্রিকার রূপে প্রকাশিত হলেও পরবর্তীকালে ওই 1993 সাল নাগাদ এটি একটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এই পত্রিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন যথাক্রমে মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকাটি মূলত গিরিশচন্দ্র ও হরিশচন্দ্রের সম্পাদনকালে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রথমে সমকালীন বাংলার
সামাজিক শোষণ ও সাধারণ মানুষের ওপর সরকারের ও পুলিশের অত্যাচার ও নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি একে একে তুলে ধরেন। এছাড়াও তিনি বাংলার চাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রপ্তানি করে তার বদলে মদ আমদানি এবং পুলিশের বহু বিবাহের বিরুদ্ধে এই পত্রিকা কিন্তু তার কলম তুলে ধরে। এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই পত্রিকায় লেখালেখি চালিয়ে যায় এই সমস্ত কিছুর বিষয়ে। আর বাঙালি উচ্চবিত্ত শ্রেণী এমনকি বিভিন্ন ইউরোপীয়রাও এই পত্রিকার মাধ্যমে তৎকালীন বাংলার দরিদ্র শ্রেণীর সম্পর্কে জানতে পারে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করেন তখন এই পত্রিকাটি কিন্তু বিধবা বিবাহের পক্ষে জনমত গড়ে তোলেন এবং নারী শিক্ষার ব্যাপারেও কিন্তু এই পত্রিকাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর পাশাপাশি এই পত্রিকাটি বিভিন্ন সরকারি শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেন। আর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো এই পত্রিকাটি 1855 খ্রিস্টাব্দে যখন সাঁওতাল বিদ্রোহ শুরু হয় তখন এই সাঁওতাল বিদ্রোহের পক্ষে একমাত্র সরব হয়েছিল কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি। সাঁওতালদের পক্ষে কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ব্যাপক জনমত গড়ে তোলেন। এছাড়াও এই পত্রিকার মাধ্যমে আমরা বাংলার নীল চাষিদের ওপর হওয়া নীলকর সাহেবদের যে অত্যাচার তার কথা কিন্তু আমরা জানতে পারি। এখান থেকে কিন্তু মানে 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের এই কোশ্চেনটা কিন্তু খুবই উল্লেখযোগ্য 4 নম্বরের ক্ষেত্রে, যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে আমরা বাংলার নীল চাষিদের অবস্থার কথা কীরকম জানতে পারি। এইটা কিন্তু এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে, এখান থেকে আশা করা যেতে পারে। তো আমরা এবার আলোচনা করব যে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে বাংলার নীল চাষিদের অবস্থার কথা আমরা কীভাবে জানতে পারি। তো বাংলার যখন নীল চাষিদের ওপর নীলকর সাহেবরা দীর্ঘদিন ধরে অত্যাচার করে যাচ্ছে তখন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংবাদদাতা নিয়োগ করে বাংলার নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণের কথা তিনি কালেক্ট করেন এবং সেগুলি তিনি এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত করতে থাকেন। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তিনি নীল জেলা নামে একটি নতুন বিভাগ তৈরি করেন। কি জেলা তৈরি করেন? নীল জেলা। নীল জেলা নামে একটি বিভাগ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় খোলেন, যার মাধ্যমে তিনি প্রতিনিয়ত এই নীলকর সাহেবদের অত্যাচারের কথা তিনি তুলে ধরেন এবং এর মাধ্যমেই কিন্তু বাঙালির উচ্চবিত্ত শ্রেণী এছাড়াও বিভিন্ন ইউরোপীয় পাদ্রীরা বাংলার নীল চাষিদের করুণ অবস্থার কথা জানতে পারে। এবং এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তার লেখালেখি চালিয়ে যান, কিন্তু পরবর্তীকালে তার স্বাস্থ্যের অবনতির ফলে কৃষ্ণপাল দাস তিনি এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। এবার আমরা জেনে নেব যে সংবাদপত্র গামবাত্রা প্রকাশিকা সম্পর্কে। এই গামবাত্রা প্রকাশিকা সংবাদপত্রটি 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের মধ্যে যে সমস্ত সংবাদপত্র প্রকাশিত হয়েছিল তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য সংবাদপত্র। এই গামবাত্রা প্রকাশিকা সংবাদপত্রটি 1863 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার কুষ্টিয়া থেকে হরিনাথ মজুমদার নামে এক ব্যক্তি প্রকাশিত করেন। এই হরিনাথ মজুমদার বাউল গানে নিজেকে কাঙাল বলে পরিচয় দেওয়ায় অনেকে কিন্তু তাকে কাঙাল হরিনাথ নামেও চেনেন। এই পত্রিকাটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে ছাপা হলেও পরবর্তীকালে কিন্তু এটি একটি সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। এই পত্রিকা থেকে আমরা জানতে পারি যে কিভাবে সেই সময় অর্থাৎ 19 শতকে ইংরেজ শাসক, জমিদার, জোতদার, মহাজন প্রমুখেরা বাংলার সাধারণ মানুষের ওপর কিভাবে অত্যাচার করছে। বাংলার সাধারণ মানুষের এই করুণ অবস্থার কথাই কিন্তু এই গামবাত্রা প্রকাশিকায় প্রকাশিত হতে থাকে। নীলকুঠিতে কাঙাল হরিনাথ বেশ কিছুদিন কাজ করার সময় তিনি স্বচক্ষে দেখেন যে কিভাবে নীলকর সাহেবরা বাংলার সাধারণ মানুষের ওপর অত্যাচার করে যাচ্ছে। এছাড়াও সেই সময় বাংলার জমিদার শ্রেণী ও মহাজন শ্রেণী কিভাবে বাংলার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে তার চরিত্র একের পর এক প্রতিনিয়ত এই গামবাত্রা প্রকাশিকায় প্রকাশিত হতে থাকে। এই গামবাত্রা প্রকাশিকায় হরিনাথ মজুমদার যেভাবে জমিদার ও জোতদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে থাকে তাতে কিন্তু তাকে তাদের রোষের মুখে পড়তে হয়েছিল, কিন্তু তাতেও তিনি থেমে থাকেননি। তিনি তাতে কিন্তু একদম ভয় পায়নি, তিনি তার লেখালেখি চালিয়ে যান।
এমনকি এই পত্রিকা যে শুধুমাত্র বাংলার গ্রামীণ সমাজের অত্যাচারের কথাই তুলে ধরেছে তা নয়, এই পত্রিকাতে আমরা সেই সময় ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞান চর্চা প্রভৃতি সম্পর্কেও জানতে পারি। এছাড়া সেই সময় আমাদের বিপ্লবীদের চরম আত্মত্যাগের কথা, তাদের সাহসিকতার কথাও কিন্তু এই পত্রিকায় প্রকাশিত হতে থাকে। এছাড়াও আমরা লালন ফকিরের নাম কিন্তু সবাই শুনেছি। সেই লালন ফকিরের যে প্রথম বাউল গান তা কিন্তু এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীকালে অর্থের অভাবের কারণে এই গানবাত্রা প্রকাশিকাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 19 শতকে বাংলা সাহিত্যের যে সমস্ত গ্রন্থে তৎকালীন বাংলার সমাজের প্রতিচ্ছবি বিশেষভাবে তুলে ধরা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই হুতুম প্যাঁচার নকশাটি। এই হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা আমাদের কলকাতার উচ্চবিত্ত শ্রেণী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। এর আগে আমরা যে সমস্ত সাহিত্য, সংবাদপত্র সম্পর্কে পড়ে এসেছি সেখানে কিন্তু আমাদের বাংলার গ্রামীণ সমাজের মানুষের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, কিন্তু এই হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে কলকাতার উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান কেমন ছিল তা কিন্তু জানা যায়। এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই সাহিত্যটি প্রকাশিত করেছিলেন মাত্র 30 বছর আয়ুর অধিকারী কালীপ্রসন্ন সিংহ, যিনি হুতুম প্যাঁচার ছদ্মনাম ব্যবহার করে এই সাহিত্যটি তিনি রচনা করেছিলেন। দেখো, এখান থেকে তোমাদের 1 নম্বরের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বেরিয়ে এলো যে হুতুম প্যাঁচার ছদ্মনামটি কে ব্যবহার করতেন। তো এক্ষেত্রে আমরা জেনে নিলাম যে হুতুম প্যাঁচার ছদ্মনামটি ব্যবহার করতেন কালীপ্রসন্ন সিংহ। এই হুতুম প্যাঁচার এই নকশা, এই গ্রন্থটি কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত ছিল। এর প্রথম ভাগে ছিল যে তৎকালীন কলকাতার চড়ক পার্বণ উৎসব, বারোয়ারি উৎসব, সাতবাহনে গরু, লক্ষ্ণৌর বাদশাহ প্রভৃতি সম্পর্কে এই গ্রন্থটির প্রথম ভাগে আলোচনা করা হয়েছে, এবং এর দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে কলকাতার দুর্গোৎসব, রথযাত্রা এবং রামলীলা সম্পর্কে। এছাড়াও কালীপ্রসন্ন সিংহ কিন্তু এই সাহিত্যে তৎকালীন বাংলার সমাজ, রাজনীতি, ধর্মীয় ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল সেই সম্পর্কে তিনি তীব্র নিন্দা জানান তার এই সাহিত্যের মধ্যে দিয়ে। এছাড়াও তিনি তৎকালীন কলকাতার বাবু কালচারের যে উদ্ভব হয়েছিল তার বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা করেন। সেই সময় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ায় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, সেই শ্রেণীটা উচ্চবিত্ত শ্রেণী নামে পরিচিত আমরা বলতে পারি, তারা ইংরেজদের অনুকরণ করে তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অনেকটাই ইংরেজদের মতো জীবন ধারণে অভ্যস্ত হয়ে পড়েন। তারপর তারা ইংরেজদের মতো কালচার পালন করতে শুরু করে। এর বিরুদ্ধে কালীপ্রসন্ন সিংহ তার এই সাহিত্যে তীব্র নিন্দা জানান। তবে এই বাবু কালচারের সাথে যে সমস্ত মানুষ জড়িত ছিল তারা কিন্তু সেই সময়ে বেশ নামি দামি ব্যক্তি ছিলেন আমরা বলতে পারি। তবে তাদের মধ্যেও কিন্তু আবার 3টি ভাগ রয়েছে। প্রথম ভাগে যারা পড়তেন তারা কিন্তু আবার প্রথম ভাগে যারা ছিলেন তারা ওই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, আবার ব্রিটিশদের কালচারকেও তারা খুব ভালো করে ফলো করতেন। এবং দ্বিতীয় ভাগে যারা ছিলেন তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বটে, কিন্তু তারা ইংরেজদের অনুকরণ অত করেননি। আর তৃতীয় ক্ষেত্রে যারা ছিল তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়নি, অর্থাৎ তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়নি, কিন্তু তারা ইংরেজদের চালচলন খুব ভালো ফলো করে ওই ধান্দাবাজি বলেন, ওই ধান্দাবাজির করে এই সমস্ত করে প্রচুর অর্থ উপার্জন করতেন। এই কারণে কালীপ্রসন্ন সিংহ এদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। এবং বাংলার গদ্য সাহিত্য রচনার ক্ষেত্রে কিন্তু এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কিন্তু বেশ উল্লেখযোগ্য। এবার আমি তোমাদের যে সাহিত্য সম্পর্কে পড়াতে চলেছি সেইটা কিন্তু এবার তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো গেস করতে পারছো যে আমি কোন সাহিত্যের কথাটি বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি সাহিত্য নীল দর্পণের কথা বলছি। আমি 90% গ্যারান্টি দিতে পারি এটা কিন্তু এবার তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই খুবই বেশি আছে। তাই মন দিয়ে কিন্তু তোমরা এই টপিকটা আমার কাছ থেকে আর একবার জেনে নাও, যাতে তোমাদের পরীক্ষায় এটা লেখার সময় কোনো অসুবিধা না হয়। তো এই নীলদর্পণ নাটকটি কখন, কেন রচনা করা হয়েছিল সে সম্পর্কে আমরা এখন জেনে নেব। চলো আমরা জেনে নিই। আমাদের ভারতবর্ষে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার সময় ইংরেজরা কিন্তু ভারতে মূলত এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু তারা ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠা করে। তখন তারা আমাদের বাংলায় উৎপন্ন বিভিন্ন পণ্যদ্রব্য এখান থেকে রপ্তানি করে বিদেশে পাঠাতো এবং তারা প্রচুর অর্থ উপার্জন করত। এই সমস্ত রপ্তানি দ্রব্যের মধ্যে সব থেকে যাতে বেশি অর্থ উপার্জন হতো সেটা হলো নীল।
নীল থেকে তারা যে অর্থ উপার্জন করতে থাকে তাতে তাদের লোভ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকে এবং তারা আমাদের বাংলায় নীল চাষিদের কিন্তু বাধ্য করে নীল চাষ করার জন্য। কিন্তু এই নীল চাষ কিন্তু আমাদের বাংলার চাষিদের পক্ষে মোটেও সুখকর ছিল না, কারণ যে জমিতে একবার নীল চাষ করা হতো সেই জমি তার উর্বরতা হারিয়ে ফেলতো, সেই জমিতে অন্য কোনো ফসল আর চাষ করার যোগ্যই থাকতো না। এমনকি কৃষকদের দিয়ে যে নীল চাষ করানো হতো তাতে কিন্তু তাদের বেশি অর্থও দেওয়া হতো না, ফলে বাংলার চাষিরা অনাহারে মরতে থাকে। এমনকি যারা নীল চাষ করতে চাইতো না তাদের নানাভাবেই নীলকর সাহেবরা অত্যাচার করত, মারধর করত, এমনকি বাড়ির মহিলাদের ওপর তারা নানাভাবে শোষণ অত্যাচার চালিয়ে গেছে। এইভাবে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়ে হয়ে একদিন তারা এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে এবং তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে এক বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহই কিন্তু নীল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহটি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে এবং এই নীল চাষিদের করুণ অত্যাচারের কথা এবং নীলকর সাহেবদের যে অত্যাচারের চিত্র এবং এই নীল চাষিদের যে এই নীল বিদ্রোহ, তা সেই সময় অর্থাৎ 19 শতকে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নামে এই সাহিত্যটি রচনা করেছেন। এই সাহিত্যটি তিনি রচনা করেছিলেন 1860 খ্রিস্টাব্দে। দীনবন্ধু মিত্রর জীবনের সব থেকে শ্রেষ্ঠ সাহিত্য হলো এই নীল দর্পণ নাটকটি। এই নাটকটি এত জনপ্রিয়তা লাভ করে সেই সময় যে বাংলা, শুধুমাত্র বাংলা না, শুধুমাত্র ভারতবর্ষে না, ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ এই নীল দর্পণ নাটকটি থেকে বাংলার কৃষক সমাজের করুণ দুর্দশার কথা জানতে পারে। নীলকর সাহেবরা কিভাবে তাদের উপর নানাভাবে অত্যাচার চালিয়ে গেছে দীর্ঘদিন ধরে, সেসব সম্পর্কে তারা জানতে থাকে। এই নীল দর্পণ নাটকটি বাংলার সাধারণ মানুষের ওপর জাতীয়তাবাদী ও বিপ্লবী মনোভাবের কিন্তু সৃষ্টি করে। এই নীল দর্পণ নাটকটিতে উল্লেখিত নীলকর সাহেব উট এমনভাবে নীলকর চাষিদের ওপর অত্যাচার করেছিল যে তার এমন করুণ বাংলা চাষিদের করুণ অবস্থার কথা অন্যান্য মানুষের মনে, মানে যারা এই নীল দর্পণ নাটকটি পড়তো তাদের মনে এক বিরূপ চিত্রের সৃষ্টি করেছিল, যার ফলে 1872 খ্রিস্টাব্দে কলকাতার প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালার মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল কিন্তু এই নীল দর্পণ। এই নীল দর্পণই ছিল কিন্তু বাংলার প্রথম নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল। তবে এইটি কে অনুবাদ করেছিল এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক এখনো পর্যন্ত আছে। অনেকে মনে করেন যে এটি একজন ইউরোপীয় পাদ্রী জেমস লং এর নামে প্রকাশিত হয়, আবার অনেকে মনে করেন যে মাইকেল মধুসূদন দত্ত এই ইংরেজ নাটকটি অনুবাদ করে। তাই এখানে যদি তোমাদের 1 নম্বরের কোশ্চেন এখান থেকে হয় যে এই নীল দর্পণ নাটকটি কে অনুবাদ করেন, তাহলে সেখানে তোমরা জেমস লংও লিখতে পারো, আবার মাইকেল মধুসূদন দত্তের নামও লিখতে পারো। তবে আমি বলবো মাইকেল মধুসূদন দত্তের নামটাই লিখতে, কারণ অনেকজনই মাইকেল মধুসূদন দত্তের নামটাই উল্লেখ করে থাকেন এটি ইংরেজিতে অনুবাদ করার জন্য। তাই এখান থেকে তোমাদের এবার 4 নম্বরের একটা প্রশ্ন হবে যে নীল দর্পণ নাটক থেকে নীলকর সাহেবদের অত্যাচার এবং নীল চাষিদের ওপর কিভাবে তারা অত্যাচার করত এবং নীল বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল, কবে সংগঠিত হয়েছিল, এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই নীল দর্পণ নাটকটি থেকে পেয়ে থাকি। এতক্ষণ আমরা জেনে নিলাম যে 19 শতকে কিভাবে বিভিন্ন সাহিত্য, সংবাদপত্র থেকে কিভাবে আমরা বাংলার সমাজের কথা জানতে পারি, বাংলার শিক্ষিত সমাজ, মধ্যবিত্ত সমাজ, নিচুতলার সমাজের মানুষের কথা আমরা জানলাম। এর পরের দিন আমরা জানবো যে এরপর কিভাবে আমাদের বাংলায় শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কার হয়েছিল।